আজ শুক্রবার 27/3/26 ইংসনের রাত 10টা শুক্রবার বাংলাদেশ সময় এবং বোস্টন সময় অনুযায়ী দুপুর 12টা। আজকের এই 22তম ক্লাসে কেস টেকিং এর সুন্দর একটা কেস টেকিং নিয়ে আলোচনা করব এবং আমরা সিলেকশন কিভাবে করে এবং সুনাম অর্জন করবেন সেই একটা ঘটনার কথা বলেই আমি আমার জীবনে কি পরিমাণ স্কিন ডিজিজে কষ্ট পেলে অথবা ঘটনা ঘটলেই এরকম ঘটনা উল্লেখযোগ্য হয়ে থাকে সেই সুবাদে সে আলোচনা ছোট্ট পরিসরে করব, কারণ কেসটাও খুব সহজ এবং আপনারাও চিকিৎসা করতে পারবেন বলে আমার বিশ্বাস। সেই সুবাদে এই আলোচনা চলে আসে। রোগী খুব দূরের থেকে আসলো, যশোর থেকে, ক্লাস 6-এ পড়ে এবং স্কিন ডিজিজ ক্লাস 4-5 থেকেই তার স্কিন ডিজিজ সকল রকমের এলোপ্যাথিক চেষ্টা করেও কোনো সুরাহা হয় নাই। গতিকেই আজকে থেকে বা 15 বছর আগে, 15-20 বছর হবে আগেই আমার কাছে আসলে স্কিন ডিজিজের চিকিৎসা করার জন্য। জিজ্ঞাসা করলাম, লাইফ হিস্ট্রি নিলাম, আমি তো আবার লাইফ হিস্ট্রি ছাড়া হয় না, জানতে চাইলাম যে ঘটনাটা কি হলো, যে এই বাচ্চার স্কিন ডিজিজের এত দুর্গন্ধ যে তাকে ক্লাসে থেকে না করার অনুরোধ জানিয়ে এবং স্কুলে না যাওয়ার জন্যই তার পড়ালেখা বন্ধ। ক্লাস 6-এ ভর্তি হয়েছে, ক্লাসে তার কোনো রকমের এন্ট্রেন্স নাই। সেই জন্যই আমার কাছে আসছে যে টিচার যেন সেই চিটাগাঙে চলে আসছে তারা থেকে, এবং চিটাগাঙে ভর্তি হওয়ার পরে এই ঘটনার পরে আমার হাতে চিকিৎসার জন্য আসছে এবং তার ইতিহাস নিয়েই আমি শুরু করলাম। আমি কেন এই কথাটা বলতেছি, নিশ্চয়ই এটা একটা কারণ আছে, কারণ বহু রকমের রোগী আমরা চিকিৎসা করে থাকি এবং সচরাচর স্কিন ডিজিজে খুব বিফল হই নাই একমাত্র সোরাইসিস ছাড়া। সোরাইসিস দীর্ঘদিন লাগে সময় চিকিৎসা করতে এবং সেটা ভালো হইতে অত্যন্ত সময়ের প্রয়োজন এবং হাই পাওয়ার পর্যন্ত যেতে হয়, তা না হলে সোরাইসিসের রোগী সহজে ভালো হয় না। যাই হোক, তাহলে স্কিন ডিজিজের লাইফ হিস্ট্রি নিলাম। প্রথম অভিযোগ হচ্ছে তাকে ক্লাসে ঢুকতে দেওয়া হয় না তার এই স্কিন ডিজিজের দুর্গন্ধের জন্য। 1, 2 নম্বর, স্কিন ডিজিজ চুলকানি আছে এবং দেখি আমার মনে হলো একমাত্র দুর্গন্ধ বাদ দিলেই সেটা সালফারের রোগী। আমি সংক্ষেপে বলছি, কারণ দুর্গন্ধের জন্যই আমি বলবো সরিনাম এবং তারপরে হয় সালফার। তো মনে হলো সেটা সরিনামের রোগী, যেহেতু দুর্গন্ধে তার ক্লাসে যেতে দেওয়া হয় না এবং ক্লাসের ভর্তির কোনো ক্লাস করার কোনো পারমিশন তার নাই। সেই সুবাদে আমার কাছে আসা। শুরু করলাম লাইফ হিস্ট্রি নিয়ে। প্রথমে তো আসলে আপনারা জানেন আমি নাক্স দিয়ে শুরু করি, একটা কি দুইটা পাওয়ার নাক্স দিয়ে বিদায় করি, দিয়েই তাকে সরিনাম দিয়ে বিদায় করলাম এবং 1 মাসের ওষুধ দিয়ে, এবং বেড়ে গেলে আবার নাক্স, অর্থাৎ আমি 1 মাসের ওষুধ দিয়ে থাকি। এবং আমার সিস্টেমে হয়তো অনেকে মনে করবেন যে না, এভাবে তো ওষুধ দিলে অনেক সময় বাড়তে পারে, কিন্তু আমি আমার জীবন দশায় আমি বাড়লে কি করবেন সেই সুবাদেও অনেক সময় বলে রাখি। বাড়লে ওষুধ বন্ধ করবেন, অথবা ডাইলিউশন মেথড আমাদের যেটা আছে, 1 গ্লাস পানিতে মিশিয়ে 1 চামচ অথবা 2 গ্লাস, অথবা 1 দিন পর 3 দিন পর, সবকিছু করার পরেও আমি নাক্স একটা ওষুধ দিয়ে রাখি। অর্থাৎ কোনো কিছু বাড়লেই নাক্সটা খেয়ে যেন রোগী একটু শান্তি পায়। শান্তি না পাইলেই রোগী চলে যাবে, থাকবে না এবং আমাদের হোমিওপ্যাথিকের উপরে আস্থা রাখবে না। তাইলে চলে আসি, 1 মাস চলে গেল, মোটামুটি রোগী কিছুটা উন্নতি আছে, গন্ধ অনেকটা কমে গেল এবং ঘাগুলো শুকাতে আরম্ভ করলো। তারপরের মাসে আমি সালফার দিয়ে বিদায় করলাম। 3 মাস চিকিৎসা করার পরে মোটামুটি ভাবে অন্তত 60% থেকে 70% কমে গেল।
তো বলে স্যার এই ঘটনাটা তো আবার এটা ওষুধ আবার, আমি কেন বলতেছি, ভালো হলে যখন সে ক্লাসে যায় তখন টিচার তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি চিকিৎসা করেছ, এখন তো তোমার গন্ধ নাই ক্লাসে, অথবা স্কিন ডিজিজ আছে। আমি বললাম যে 60% ভালো, বাকিটা আছে। কোন ডাক্তারের কাছে চিকিৎসা করায় তোমার এই সুফলটা তুমি আজকে ক্লাস করতে পারতেছ, আমাকে ডাক্তারের ঠিকানাটা বলো। মাস্টারমশাই তখন ঠিকানাটা নিয়েই রাখলেন এবং আমার কাছে আসি বললেন যে এই মেয়েকে আমরা ক্লাস থেকে বের করে দিয়েছি তার দুর্গন্ধ এবং স্কিন ডিজিজের জন্য। আপনাকে দেখতে আসছি এই কারণে, এমন কি মন্ত্র অথবা এমন কি চিকিৎসা জানলেন বা করলেন যেটা গন্ধ চলে গেল, স্কিন ডিজিজ ভালোর পথে, এবং মেয়ে ক্লাসে আসে। এই শুভ খবর এবং শুভ জিনিসটা দেওয়ার জন্য আপনার কাছে আসা। আমি এই ছোট্ট গল্পটা বলার কারণটা হচ্ছে এটা, অর্থাৎ আপনি এমন চিকিৎসা করবেন, এমন চিকিৎসা দেখাবেন, মানুষ সকলেই যেন বিশ্বাস করতে পারে যে হোমিওপ্যাথিকে চিকিৎসা জানে। অর্থাৎ আমাদের কাছে সুচিকিৎসা আছে যদি ওষুধ সিলেকশন করা ঠিক হয় এবং ওষুধ খাঁটি হয় এবং ডোজ এবং মাত্রা যদি আমরা ঠিক করতে পারি। সেগুলো বারবার আমাদের আলোচনা আছে এবং আমরা অনেক সময় এই মাত্রা জ্ঞানের কারণে, ওষুধের প্রয়োগের কারণে সিলেকশন তো আছেই, তারপর আমরা চিকিৎসা করতে পারি না। কারণ শততম পদ্ধতির দোষটাই সেটা। ডাক্তার যেরকম কঠিন, প্রয়োগ আরো কঠিন। কোনটার পর কোনটা দিবেন, মাত্রা কি হবে এবং কোন পাওয়ার দিলেই আপনার সুফল হবে, এটা শততম পদ্ধতিতে করা অনেকটা কঠিন। সেই কারণেই আমি এলএম পদ্ধতি করেই আপনাদের কাছে এই সংবাদটা দিতে চাচ্ছি। কারণ অ্যাগ্রিভেশন নাই বললেই চলে, তারপর নাই সেটা বলবো না, থাকতেই পারে। থাকলে কি করবেন সেটা একটু আলোচনা করি এবং আজকের এই আলোচনা শেষ করব। তাহলে এই রোগী সুবিধাটা কি, বয়স যখন কম থাকে সচরাচর তখন অ্যাগ্রিভেশনটা কম হয়। দীর্ঘদিন চাপা পড়ার পরেই অ্যাগ্রিভেশনটা বেশি হয়। যখনই 12, 13, 14 অথবা 20-এর উপরে চলে যাবে এবং আরো অনেক পদ্ধতিতে চিকিৎসা করে যখন আমাদের কাছে আসে, তখন আমরা দূর হয়ে পড়ি। কি জিনিস দিয়ে চাপা দেওয়া হলো, সেটাকে হোমিওপ্যাথিক না এলোপ্যাথিক আমরা ঠিকই করতে পারি না। আপনারা তো মনে করবেন স্যার এলোপ্যাথিককে চাপা পড়ে, হোমিওপ্যাথিক কি চাপা পড়ে? নিশ্চয়ই পড়ে। সেটাও কোনো সময় সুযোগ সুবিধা পেলে আলোচনা করার চেষ্টা করবো, আজকে আর সেদিকে যাব না। এই যে যেহেতু তার সিলেকশন ঠিক আছে এবং মাত্রা জ্ঞান যদি ঠিক থাকে তাহলে চিকিৎসাটা খুব সহজ হয়। বলি স্যার মাত্রা জ্ঞান কেন? ডোজ, অর্থাৎ আপনি কদিন করে দিবেন। এলএম পদ্ধতিও খুবই কঠিন, কারণ কারো কারো হাতে খুব বেড়ে যায়, কারো কারো হাতে হয়তো কম বাড়তেই পারে। তবে এলএম শততম পদ্ধতি নয়। আমরা বাড়া হলে, বাড়তি হলে কি কি জিনিস করতে পারি? যদি আপনার সিমটমগুলো বাড়ে, অনেক সময় বুঝে নিতে হবে যে এটা কি অসুস্থতা বৃদ্ধি না অন্য কোনো রোগের লক্ষণ চলে আসলো। সেটা যদি বুঝতে পারেন তাইলে আপনার সুবিধা। যদি সেটা অ্যাগ্রিভেশন হয়, অর্থাৎ আপনি যেই চিকিৎসাটা করছেন সেটা বেড়ে গেল, তাহলে নিশ্চিত আপনার হাতে ভালো হবে। তাই ভালো হওয়ার পদ্ধতিটা কি? যেহেতু বেড়ে গেছে, 3-4টা পদ্ধতি কথা বলো। প্রথম পদ্ধতি হলো ওষুধটা বন্ধ করে দেওয়া, ওয়েট অ্যান্ড সি। দ্বিতীয় পদ্ধতি হলো যে না, কারণ এলোপ্যাথিকের মতন ওষুধ আমাদেরকে চালাই যেতে হয় এবং চালাই গেলে না গেলে অনেক সময় বলে হোমিওপ্যাথিকেরা প্লাসিবো দেয়। আপনারা বুঝবেন প্লাসিবো মানে কি। আমি প্লাসিবোর অনেকটা পক্ষে না। শততম পদ্ধতিতে প্রয়োজন ছিল, কিন্তু 50তম পদ্ধতিতে প্লাসিবোর প্রয়োজন হয় না। তার কারণও আরেক সময় ব্যাখ্যা করার চেষ্টা করব। আপনি অ্যাগ্রিভেশন হইলেই ওষুধটা বন্ধ করে দেওয়া 1 নম্বর কাজ। 2 নম্বর কি, আমি যদি বুঝি যে না অ্যাগ্রিভেশনটা খুব বেশি হচ্ছে না, তাইলে আমি পাতলা করে, অর্থাৎ আমাদের ডাইলিউশন পদ্ধতি, 1 গ্লাসে পানিতে মিশাই 1 চামচ ওষুধ খেয়ে বাকি পানিটুকু স্কিন ডিজিজে লাগাতে পারে। সেটাও আপনাদের একটা খবর বললাম, বড় চমৎকার।
খালি ওষুধ খাবেন তা না, সেটা গায়েও লাগাতে পারেন। তাহলে এই গেল দ্বিতীয় পদ্ধতি। প্রথম পদ্ধতি হচ্ছে ওষুধ বন্ধ করা। দ্বিতীয় পদ্ধতি হলো 1 গ্লাস পানিতে মিশিয়ে একবার অথবা 2 বার। আপনার যদি পূর্ণ মাত্রা 2 বার করে দিয়ে থাকেন তাহলে একবার করবেন, তারপরে যদি হয়ে থাকে তাহলে ডাইলিউশন করবেন, তারপরে না হলে তাকে 1 দিন পর পর করবেন। তারপরে যদি মনে করেন হচ্ছে না, তাহলে উপায় হচ্ছে নাক্স, আপনার নাক্স দেওয়া যাবেন। এগুলো পদ্ধতি থাকার পরও যদি আপনারা অ্যাগ্রিভেশনকে কন্ট্রোল করতে না পারেন, অথবা ভয় পান, অথবা চিকিৎসা করতে আপনাদের বিভ্রাট হয়, তাহলে দুর্ভাগ্য ছাড়া আর কিছু বলবো না। আপনারা খুব সতর্কতার সহিত ডোজ এবং মাত্রাটা মনে রাখার চেষ্টা করবেন, এবং সেটা কিভাবে ধরবেন সেটাও একটা ব্যাখ্যা করে দিই। যেমন ধরেন, আমরা বডিটা সচরাচর 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নর্মাল, সবার যা হয়। দেখুন, বলে স্যার এটা কিভাবে ঠিক করবেন, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করি। দেখুন, একসাথে বসছে, কারো পাতে কোনো লবণ লাগলো না, একজনে বললো আমাকে লবণ দেন। যদি সে বলে থাকে এটা তার রোগ, অর্থাৎ আমাদের এটাকে আমরা জেনারেলাইজেশন বলি। অর্থাৎ প্রত্যেকের যদি লবণ ঠিক থাকে, আপনার যদি লবণ লাগে তাহলে বুঝবেন আপনার সেটা রোগ। ঠিক আমি যে কথাটা বললাম, অ্যাগ্রিভেশনও সচরাচর নর্মালি কারো হয় না, হয় সেন্সিটিভ বডি, আর একদম হয় না সেটা হলো রিজিড বডি। অর্থাৎ আমাদের যারা নর্মাল বডি, যে কথাটা আপনি বুঝতে পারতেছেন, খেতে বসলেই আপনার লবণ লাগলেই বুঝবেন সে রোগী। তাহলে আপনার সকল রোগী জেনারেলাইজেশন, অর্থাৎ না বাড়ার সম্ভাবনা খুব বেশি। 2 ধরনের রোগী আছে। এক ধরনের রোগী যে সেন্সিটিভ যদি হয়, আরেক ধরনের রোগী হচ্ছে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া তার শরীরে হয় না। এই কথাগুলো মনে রাখার চেষ্টা করবেন। দেখবেন খাচ্ছে তো খাচ্ছেই, আপনার সালফারে দিলেন, 1 দিন 2 দিন চলে গেল, M1 চলে গেল, M2 চলে গেল, কোনো রকমের রেজাল্ট নাই, তখন বুঝবেন তারটা রিজিড, অর্থাৎ সেখানে প্রতিক্রিয়াটা তার কম। অর্থাৎ সে এই ধরনের রোগীকেই বলবো চিকিৎসা করতে আমাদের বিভ্রাট। কিন্তু জেনারেল রোগী হলে নর্মালি বাড়বেও না, আর অতিরিক্ত ওষুধ লাগবে না। প্রথম মাত্রা, প্রথম ডোজে আপনাকে সেন্সেশন বলবে, এবং আপনারও ডোজ মাত্রা যেটা আমি বলে থাকি, আপনি আপনার মতন করে নেবেন। রোগী নির্বাচনের ক্ষেত্রে আপনাকে এ সকল দিকে দৃষ্টিপাত রেখেই আপনার ডোজ বা মাত্রা ঠিক করবেন। আমি সচরাচর 2 মাত্রা করে দিয়ে থাকি, M1 M2, অর্থাৎ আমাদের LM পদ্ধতিতে। দেখুন, M1 ও M2 অনেক সময় বেড়ে যায়। অনেক সময় রোগীর উপরে ভিত্তি করে আপনি একটা ফাইল দিবেন। সালফার যদি M1 দেন অথবা M1 M2 দেন, আমার আপত্তি নেই। আমি অনেক সময় অভিজ্ঞতার ক্ষেত্রে আমি বলবো, এখন আমি মিনিমাম 2 বোতল দিয়ে শুরু করতে পারি। প্রথমে 1 বোতলও দিতে পারতাম না, দিলেই বেড়ে যেত। তারপরে কি কেমনে কমালাম হলো, কতকগুলো লক্ষণ আছে সালফারের বডিতে। যদি সালফার ঠিক করে আপনার দিতে পারেন, নির্বাচন করে, তাহলে সালফার বাড়ে না এবং আপনার সাথে আপোষেই সে কথা বলে। তো সেই সুবাদে আমি কি করি, 2 মাত্রা করে 2টা পাওয়ার দিই 8 দিনের জন্য। বাড়তেই পারে, এই 8 দিনেতে বাড়বে না এমন না। তাহলে বাড়লে কি করবেন, আপনাকে জানাতে বলবেন, এবং ওষুধ খাওয়া বন্ধ করে দিনে 1 বার করে খাবেন। তারপরে যদি বাড়ে আমাকে জানাবেন, অথবা বলে দেবেন 1 দিন পর পর খাবেন, অথবা বলে দেবেন পানিতে মিশিয়ে খাবেন, অথবা বলে দেবেন আপনি যে ডোজ বা মাত্রা 1 মাসের ওষুধ দিয়েছেন, সেখানে যদি লাস্ট নাম্বারটা অর্থাৎ 8 নম্বর নাম্বারটা নাক্স থাকে, তাইলে বলবেন আপনি নাক্সটা খান। এই 5ম ধাপে আপনারা যদি উচ্ছ্বাস অথবা অ্যাগ্রিভেশনটা বন্ধ করতে না পারেন, তাহলে তো আমি আর পারলাম না। আমার মনে হয় আগে ভাগ করতে হবে, এটাকে সেন্সিটিভ বডি নিয়ে যে কথাটা চলে আসে। এই 5টা ভাগ তো বুঝাই দিলাম। প্রথমে ওষুধ বন্ধ করা, দ্বিতীয় ওষুধ মাত্রা কমিয়ে আনা, তৃতীয় ওষুধ ডাইলিউশন করা, চতুর্থ ওষুধ 1 দিন পর পর করা, পঞ্চম হচ্ছে না পারলে নাক্স দিয়ে বিদায় করা। এই 5টার ভিতরে আপনার যার ক্ষেত্রে যে রকমের সুবিধা হোক সেটা প্রয়োগ করার চেষ্টা করবেন। দেখুন, 50 পদ্ধতির একবার যদি বুঝতে পারেন, তাহলে ডোজ এবং মাত্রা নিয়ে আপনাদের আর কোনো কষ্ট হবে বলে আমি মনে করি না। ডোজ এবং মাত্রার উপরে চন্দনবাবু বা অনেকের বইপত্র আছে,
পড়ে নেওয়ার চেষ্টা করবেন। সবচেয়ে দরকারি হচ্ছে অবজারভেশন এবং আপনার মাত্রা আপনি ঠিক করা। রোগী দেখবেন আপনি, রোগীর সব কিছু মিলে আপনার চোখের একটা দর্শন হয়, সেই দর্শনের ভিত্তিতেই আপনি ওষুধ ঠিক করবেন। কার কি মাত্রা হবে, কার কি ওষুধ সিলেকশন হবে, রোগী অনেক সময় না দেখলেও বোঝাই যায় না। তারপরও আমরা হয়তো অনলাইনে চিকিৎসা করে থাকি, কারণ দীর্ঘদিনের অভিজ্ঞতাটা কাজে লাগাই, রোগীর কতকগুলো কথার উপরে ভিত্তি করে ওষুধগুলো ডোজ বা মাত্রা ঠিক করি। চলে আসি এখানে, কেন বললাম এই কথা? তার ডোজ এবং মাত্রা কোনো পরিবর্তন প্রয়োজন হয়নি। সরিনাম দিয়েই আমি সালফারে চলে গেছি এবং সালফারেই পূর্ণাঙ্গ ভালো। তাহলে বুঝতে পাচ্ছেন রোগী সরিক মায়াজমের কোনো না কোনো কারণে অথবা অ্যাগ্রিভেশন অথবা যাই হোক না কেন তার চিকিৎসাটা চাপা পড়েই চিকিৎসাটা হচ্ছে না। যেহেতু সরিক মায়াজমের রোগী এলোপ্যাথিকে চিকিৎসা করলে অনেক সময় হয়তো চাপা পড়ে ভালো হয়, কিন্তু পূর্ণাঙ্গ ভালো করতে অনেক সময় কঠিন হয়, যাদের বডিগুলো অনেকটা সেন্সিটিভ বা অন্য কিছু থাকে। যাই হোক, চলে আসি। তাহলে আমরা কি শিখলাম? ওষুধ যদি বেড়ে যায় তাহলে আমি কি করব? ডোজ এবং মাত্রা আমি কি ঠিক করলাম? ওষুধ নির্বাচন আমি করলাম, ওষুধটা খাঁটি কিনা সেটা প্রয়োজন। কারণ এলএম পদ্ধতি খাঁটি না হলেই চিকিৎসা করা অনেক সময় ডিফিকাল্ট হয়ে পড়ে। কারণ সচরাচর আজকালকার মার্কেটে ওই 30 অথবা 200 থেকে ওষুধগুলো তৈরি করে ফেলে, গতিকেই সেই পরিমাণ কাজ বা দর্শন আপনারা পান না পাওয়া গতিকে এটার প্রচার প্রসার এবং অভিজ্ঞতাও শেয়ার কম হয়। সেই কারণেই এগুলো অনেকেই ব্যবহার করে না অথবা ব্যবহার করতে জানে না। আমাদের লক্ষ্য একটাই, কত তাড়াতাড়ি চিকিৎসা দেব এবং নিরুপদ্রব ভাবে, অর্থাৎ কোনো রকমের ক্ষতি না করেই মানুষের চিকিৎসা করাই হোমিওপ্যাথিকের লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত। আমি এই কেসটা কেন বললাম যে এই রোগীর দর্শন দেখেই যখন আর একটা লোক খবর নিতে আসে যে এই ডাক্তার কি করে, কিভাবে চিকিৎসা করে এবং কিভাবে ভালো করলো, তাহলে বুঝতে পাচ্ছেন হোমিওপ্যাথি কি পরিমাণ পড়ালেখা লাগে, প্রয়োগ লাগে এবং সুনাম অর্জন হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারপরও আমাদেরকে কেউ বিশ্বাসও করে না, করতেও চায় না, করার মতন যোগ্যতা বা আমাদের মেধার অভাব অথবা আমাদের কি বলবো, আমাদের কমিউনিকেশনের গ্যাপ আছে। আমরা সবাই ডাক্তার, সবাই লক্ষ্য একটাই, আমার কাছে রোগী আসা আমি ভালো করব। সমষ্টিগত চিন্তা করি না গতে গিয়ে আজকে আমাদের দুরবস্থা। আজকে প্রায় 100 বছর 150 বছর পর্যন্ত আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলবো, আমরা যা সেবা দিই তার অর্ধেকও সুনাম হয় না। সুনাম হয় হয়তো ডাক্তারের, হয়তো কোনো ওর হাত ভালো, আরে হাত ভালো, অমুক ভালো, ওষুধ আর যদি হোমিওপ্যাথিকে ভালোই করতে না পারে, আপনার হাত ভালো দিয়ে তো কোনো লাভ হবে না। এগুলো আমরা ভেক কথাবার্তা নিয়েই আমরা মনে রাখবেন, হোমিওপ্যাথিকের প্রচার প্রসার ভালো হইলেই আপনিও দর্শন পাবেন, অর্থাৎ হোমিওপ্যাথিকের চিকিৎসা। এখনো দেখবেন কত রকমের কথা, কিছু না পারলেই এলোপ্যাথিকের সাহায্য নেওয়া। আমি যদি উল্টা কথা বলি, আমাদের সাহায্য নেবে এলোপ্যাথিকে, আমরা এলোপ্যাথিকের সাহায্য নেওয়ার কোনো রকমের প্রয়োজন নাই। হ্যাঁ, কি প্রয়োজন আছে সেটাও বলি, অপ্রিয় কথা বলি। অনেক সময় আমরা সিলেকশন করতে না পারি গতিকে খুব তাড়াতাড়ি কিছু উপশম পাওয়ার জন্য এলোপ্যাথিকের আশ্রয় নেওয়া উচিত বলে আমি মনে করি। কিরকম? হঠাৎ হয়তো দেখলেন কোনো একটা অ্যাক্সিডেন্টে হয়ে গেল, সেখানে হাড় জোড়া লাগা থেকে আরম্ভ করে হাড় ভাঙা সব কিছু করবেন, কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ যদি ঠিক মতো দিতে পারেন তাড়াতাড়ি হবে, কিন্তু সেই মুহূর্তে আপনার দেওয়ার মতন কোনো ক্ষমতা আপনার নাই। অর্থাৎ আপনাকে সেভাবে ট্রেনিং দেওয়া হয়নি, আপনাকে সেভাবে যোগ্যতা সম্পূর্ণ করে নেই, গতিকেই আপনার ডিপেন্ডেন্ট হচ্ছেন যে তাৎক্ষণিক আমরা কিছুটা সাহায্য এলোপ্যাথিকে নেওয়া উচিত। এটা আমাদের অপারগতা, এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের ক্লিনিক বা হসপিটাল নাই গতিকে আজকে অবস্থা। যদি আমরা জানতাম কাটা ছিঁড়ার উপরে এবং ভাঙ্গার উপরে যত রকমের ট্রাভেলস আছে সেগুলো দিয়েই আমরা ওষুধের উপরে ভরসা করতাম, তাহলে আজকে আমাদের হয়তো সুনামটা আরো বাড়ত। আমরা রিলিফ দেওয়ার জন্য অনেক সময় এলোপ্যাথিকের কথা বলি, অন্য কোনো কারণে বলার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। তারপরে অনেকে বলবেন ডায়াবেটিস হলে কি করবেন, হার্ট স্ট্রোক করলে কি করবেন, অমুক করলে কি করবেন। এগুলো
কোনো ব্যাপারই না। যদি মেধা আসে এবং যদি ডাক্তার তৈরি করতে পারি, এলোপ্যাথিক পারলে আমরাও পারবো। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের সেই বিশাল দূরত্বটা আপনাদেরকে নিয়ে এগোতে হবে। তো সুতরাং আমি আর বেশি আলোচনা করতেছি না। আমি উদ্দেশ্য হচ্ছে আপনার সুনাম চারদিকে যেন ছড়িয়ে পড়ে, হোমিওপ্যাথিকে যেন মানুষ বিশ্বাস করে এবং আসে। সেটার জন্যই এলএম পদ্ধতি নবযুগের নবতম সিস্টেম, এবং নবতম ভাবে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন প্রচার করার চেষ্টা করবেন। নিজেরা ঘরে বসেই চিকিৎসা শুরু করুন। দোকানপাট দিয়ে বড় করে সাইনবোর্ড দিয়ে ডাক্তারও আছে, ঘরে বসে প্রেসক্রিপশন করে ওষুধগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে প্রয়োগ করুন, ফলাফল দেখুন। যে কোনো রোগী আপনার কথা বলবে, ভালো হবে। তাহলে আজকের এই ক্ষুদ্র আলোচনা অর্থাৎ কেস টেকিং এর একটা চর্মরোগের ইতিহাস বলে আজকের আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।